স্বাগত খাতুনগঞ্জ থেকে বলছিলেন, সাথে আছি শাওন হাসনাত। নতুন ভ্যাট আইনে নিত্যপণ্যের দাম বাড়বে না। বিভিন্ন পর্যায়ে ভ্যাট দেওয়ার পর হিসাব জমা দিয়ে রেয়াত নেওয়ার সুবিধা থাকায় মূল্যস্ফীতির আশঙ্কা নেই বলে আবারও জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে অনেক ক্ষেত্রে একমত নন বিশেষজ্ঞরা। কিন্তু এই আইনকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা যাতে দাম বাড়াতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার কথা জানিয়েছে এনবিআর চেয়ারম্যান। আজ আমরা আলোচনা করব ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকরের ফলে মূল্যস্ফীতি বাড়বে কিনা এ নিয়ে। আর আলোচনা করতে স্টুডিওতে আছেন ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক রেজাউল হাসান এবং সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। আলোচনা শুরুতে আমি যদি একটু রেজাউল হাসান আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম, যে আপনারা বারবারই একটা বিষয় বলছেন যে নতুন ভ্যাট আইন কার্যকর হলে আসলে মূল্যস্ফীতি বাড়বে না, নিত্যপণ্যের দাম বাড়বে না। কিভাবে সেটা আমাদেরকে যদি একটু সহজভাবে বুঝিয়ে বলেন। দেখুন, যে আমরা যদিও নতুন ভ্যাট আইন বলছি, প্রকৃতপক্ষে এই আইনটি ১৯৯১ সন থেকেই চালু আছে এবং ১৯৯১ সনে যে ১৫% ভ্যাট ছিল এখনও সেই ১৫% ভ্যাটই থাকছে। সেখানে নতুন যেহেতু কোনো হার আরোপ করা হচ্ছে না, সেহেতু আমরা প্রাথমিকভাবে ধরে নিতে পারি যে এখানে আর কোনো বৃদ্ধির সুযোগ নেই। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা চেয়েছি যে বিভিন্ন বিচ্যুতিগুলো, যেমন ট্যারিফ ভ্যালু বা ট্রাঙ্কেটেড বেস, সেগুলাকে একটু আমরা সমান করতে চাই, অর্থাৎ সেটাকে প্রকৃত যে ভ্যাট, সেই ভ্যাটের আদর্শিক একটা বাস্তবায়ন আমরা করতে চাই। সেই সাথে আমরা চাই যে জনগণ যে ভ্যাটটা দিচ্ছেন সেই দেওয়া, এবং সরকারকে যখন ব্যবসায়ীরা তাদের ব্যবসার কেনাবেচার মাধ্যমে সেটা আদায় করে জমা দিচ্ছেন বা সংগ্রহ করে জমা দিচ্ছেন, এই জমা দেওয়াটার মধ্যে স্বচ্ছতা ফিরে আসুক, যাতে এই অর্থটা প্রতিটা স্তরে, বিক্রয়ের একটা স্তর আছে, যে আমদানির স্তর, ডিলার, হোলসেলার এবং শেষে রিটেলার, এই প্রতিটা স্তরে যেন একটা স্বচ্ছতা আসে। এই স্বচ্ছতা আনতে গেলে তাকে পূর্বে যে ভ্যাট তিনি পরিশোধ করেছেন, বিক্রির সময় তিনি এটি ফেরত নিয়ে নতুনভাবে তার সংযোজনের সাথে উনি আদায় করবেন। এই কার্যটা যদি তারা সঠিকভাবে করেন, তাহলে যেহেতু কোনো পরিবর্তন নেই, সে কারণে মূল্যস্ফীতি হওয়ারও কোনো সুযোগ এখানে নেই। আমরা এটা বরাবরই বলেছি, দুই একটা খাতের উদাহরণ চলে এসছে, কারণ হচ্ছে যে সবাই নতুন ভ্যাট বলছেন। এই জায়গাটাই মনে করা হচ্ছে যে নতুন ভ্যাট মানে বোধহয় একটা নতুন কিছু আসছে। আসলে নতুন না, বরং পুরাতনটাকে আরও সহজ করা হচ্ছে, স্বচ্ছ করা হচ্ছে। এখন আমাদের হচ্ছে বিদ্যুৎ বিল, এটা এখন তারা 5% দেন, সেটা উপরে যদি কোনো ইম্প্যাক্ট হয় তাহলে তো এটা সকল স্তরে সকল ভোক্তার কাছে, ইভেন আমিও ভোক্তা, আমার কাছেও সেটা বাড়তি হতে পারে। সেটা আমরা বলেছি যে এখানে 15% মানে হলো সংযোজনের উপরে 15%। বিদ্যুৎ বিভাগ যখন বিদ্যুৎ উৎপাদন করেন, তখন তিনি গ্যাসোলিন ব্যবহার করেন কিংবা জেনারেটর তেল ব্যবহার করেন বা অন্য কোনো উপকরণ ব্যবহার করেন, সেখানে এ যাবৎকালে তারা কোনো টাকা পয়সা ফেরত নিতেন না, তারা সবই সরকারকে দিয়ে দিতেন। ফলে এই যে ট্রাঙ্কেটেড রেট, সেই রেটের লোকে দিয়ে অভ্যস্ত হয়েছে। এখন এইগুলো তারা পুরো ফেরত পাবেন। নতুন আইনে আসলে ট্রাঙ্কেটেড রেট গুলো নেই। আচ্ছা, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব। আলোচনার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কথা হচ্ছিল নতুন ভ্যাট আইন নিয়ে এবং তাতে আসলে মূল্যস্ফীতি বাড়বে কিনা সেই বিষয় নিয়ে। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা একটু জানতে চাচ্ছি তৌফিকুল ইসলাম খান, সিপিডির রিসার্চ ফেলো, আপনার কাছে, আপনি কি ওনার সাথে একমত? একমত আংশিকভাবে। আর সেটা হলো যে উনি যেটা বলেছেন যে আমাদের দেশে 15% হার ধরেই আসলে ভ্যাট ছিল এবং অনেক অধিকাংশ পণ্যের ক্ষেত্রে আসলে 15% ভ্যাট আমরা দিয়ে আসছি। অনেক ক্ষেত্রে যেটা আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থার ভিতরে যেটা ছিল যে বিশেষ করে যেই পণ্যগুলোর ক্ষেত্রে আমরা এমআরপি ব্যবহার করতাম, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সেটার ক্ষেত্রে ভ্যাট কিন্তু পুরোটাই আমরা দিয়ে দিতাম। হ্যাঁ, ফলে সেটা কর্পোরেট পর্যায় থেকে, ফ্যাক্টরি থেকে এটা কালেকশন হয়ে যেত। ফলে আমরা যে সেই মুদির দোকান থেকেই কিনি বা সুপার শপ থেকে যেখান থেকেই কিনি না কেন, এটার ভ্যাট আসলে দেওয়া হয়ে গেছে। ফলে যে দামটা আমরা দিচ্ছি এটা ভ্যাট সহ দাম। তিনটি কারণে আমরা, আমাদের কাছে মনে হয়েছে যে সত্যিকার অর্থে এটা কিছুটা হলেও মূল্যস্ফীতি বাড়তে পারে। একটা জায়গা হলো যেটা উনি বলছেন যে যেসব জায়গায় ট্রাঙ্কেটেড রেট ছিল কিংবা নিম্ন হারে আমরা আসলে ভ্যাট দিয়েছি, সেই জায়গাগুলোতে যদি বাড়ে তাহলে এটা বৃদ্ধি পাবে আসলে। যেমন উনি বললেন যেটা যে বিদ্যুতের ক্ষেত্রে 5% আমরা যেটা দিতাম, এখন এটা যদি 15%ই করা হয়, যেটা আমরা বলছি যে এটা যেন একবারে 15% করে একটা ভোক্তার উপরে চাপ না দেওয়া হয়, এটা পর্যায়ক্রমে করা যায় কিনা সেটা চিন্তা ভাবনা করা। আর সেই জায়গাটাতে আপনার অবশ্যই বিদ্যুতের দাম বাড়বে। যেটা উনি বলছেন যে রিটেইলের থেকে যখন যেই উৎপাদক যখন এটা কেটে নেবেন, যে গ্যাসের উপরে ধরেন যে ভ্যাটটা আসবে সেটা উনি রিবেট নিয়ে নেবেন, কিন্তু আসলে যেটা হবে সেটা হলো যে আমাদের বিদ্যুতের দাম যদি দেখেন, এটা অ্যাডমিনিস্ট্রেট ভাবে সেট করা হয়।
অর্থাৎ এটা যিনি তিনটি জায়গায় কিন্তু আলাদাভাবে হয়। একজন উৎপাদন করেন, সেই উৎপাদনের ক্ষেত্রে উনি হয়তো রিবেটটা নিয়ে নেবেন, কিন্তু একজন ডিস্ট্রিবিউটর আছে, ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আবার আসে, এটা হলো ট্রান্সমিশনের পর থেকে আরেকজনের কাছে আসে। এই জায়গাটায় যখন আসবে, কোম্পানিগুলো যখন আসবে, তার প্রাইসটা তো সেট করা আছে। এখন সরকার কি, এবং সেই দামটা আসলে বিইআরসির মাধ্যমে সরকার সেট করে দেন, তো সেই দামটা কি তখন তাহলে কমবে কিনা? না, তাহলে সেটাই। একটা যদি হিয়ারিং হওয়া উচিত, হ্যাঁ, সেই জায়গাটাই। কারণ বিআরসির হিয়ারিং ছাড়া তো এটা কমাতে পারবে না। কমাতে সেই ধরনের কোনো প্রক্রিয়া এখন পর্যন্ত আমরা দেখিনি। এখন জুন মাসের 1 তারিখে যদি ভ্যাটের যে আসলে তো এখনো ধোঁয়াশা আছে, এটা কমবে কিনা, সেই জায়গাটাই যদি আলোচনা হয়, তাহলে আমরা জানতে পারবো যে আসলে কতখানি পড়ছে। কিছু কিছু জায়গায় সরাসরি হবে, যেমন রড সিমেন্টের ক্ষেত্রে এখন যেটা দেন, সেটা দেন হলো আসলে মানে পণ্যের ওজনের ভিত্তিতে, দামের ভিত্তিতে নয়। সেক্ষেত্রে বাড়বে, সেই জায়গা থেকে বের হয়ে আসলেও বাড়বে। হ্যাঁ, এই জায়গাগুলো আছে। এটা যে মূল্য বৃদ্ধিটা, এটাকে মূল্যস্ফীতি বলা যায়। না না, মূল্যস্ফীতি আমি বলছি যে ওভারঅল ইম্প্যাক্টটা কি। এখন আপনি বিল্ডিং বানাবেন, সেটার জন্য দামি জিনিসই ব্যবহার করবেন। আবার এই রডের দাম কারো কাছে কম আছে, কারো কাছে বেশি আছে। না না, আমি বুঝতে পারছি। তো আমি বলছি যে এটা হলো একটা প্রক্রিয়া আছে। দ্বিতীয় প্রক্রিয়া আছে হলো যে আপনি যখন একটা উৎপাদন প্রক্রিয়ার ভিতর দিয়ে উৎপাদকরা আছেন, এই রিবেটটা নেওয়ার পর্যন্ত, আসলে প্রক্রিয়ার ভিতরে অভ্যস্ত হওয়া পর্যন্ত, এই যে যেটা উনি বলছেন যে এই রিবেটটা হবে, এটা কি ট্রান্সমিটেড হবে কিনা বা এটা রিফ্লেক্টেড হবে কিনা প্রাইসে, এটা খুব বড় অ্যাজাম্পশন। কারণ আমি যদি রিবেট পাবো, কিন্তু আমি আসলে রিবেট পাবো কি পাবো না জানি না, আমি আগের মতোই আমার যে উৎপাদনের ইন্টারমিডিয়েট প্রোডাক্টটা আছে, এটার উপর 15% ধরেই আমি দাম নির্ধারণ করলাম আমার ফাইনাল প্রোডাক্টে, তাহলে এটা কিন্তু দাম মানে মূল্যস্ফীতি বাড়াবে। না, আমি যদি আরেকটা বিষয় ধরি, ধরেন আপনার 5% এখন ভ্যাট আছে বিদ্যুতে, তো 9 টাকার ক্ষেত্রে আমাকে দিতে হচ্ছে 9 টাকা 45 পয়সা। আমি যখন এটা 15% দিব, তখন আমাকে দিতে হবে 10 টাকা 35 পয়সা। এরকম। ঠিক আছে, এখন হয়তো এখন এই 9 গভর্নমেন্ট, টাকাটা কমবে কিনা? হয়তো সরকার ভর্তুকি মানে বাড়িয়ে দিয়ে, আমি বলছি- আমি একটু যদি আপনাকে একটু সুবিধার জন্য, আমি যদি ভর্তুকি বাড়িয়ে দিয়ে গভর্নমেন্ট 9 টাকা 45 পয়সায় রেখে দিল দামটা, ব্যবসায়ীরা কি সেটা করবে কিনা? বেসরকারি খাতে না, জানা আছে। বিষয় তো একটা হলো ব্যবসায়ীদের পরের ক্ষেত্রে আসছে। সরকারের ক্ষেত্রেও ভর্তুকি বাড়ানোর তো ব্যাপার নেই। ব্যাপার হলো যিনি উৎপাদক আছেন, অর্থাৎ ধরেন পিডিবি, তারা যখন উৎপাদন করছে, গ্যাস নিচ্ছেন তারা আরেকটা জায়গা থেকে, সেই রিবেটটা উনি নিবেন কিনা। এখন রিবেটটা তো আসতে হবে, সেটা তো তো আমরা সেই ইন্টারমিশন আলাপ রিবেটটা করছি। করে উনি 9 টাকাটা তাহলে কমে আসবে কিনা, এই ব্যাপারে তো এখনো কোনো স্পষ্ট ধারণা আমরা পাইনি। এই জিনিসটাই হলো যে দুটো জিনিস, একটা হলো পেট্রোল, যেটার দাম সরকার নির্ধারণ করে দেয়, এবং বিদ্যুৎ। সেই দুটো নিয়ে কিন্তু আমরা গ্যাসের দামও তো করে ইন্টারমিনিস্ট্রিয়াল, দেন। হ্যাঁ গ্যাসের দাম, আমরা সেই জায়গায় কিন্তু ইন্টারমিনিস্ট্রিয়াল আলাপ করে আমরা সেই জায়গাটা পৌঁছাবো। সেই কারণে আমরা জোরে সোরে বলতে পারছি যে এখানে কোনো ইম্প্যাক্ট হবে না। আমার পয়েন্ট হলো যে এখন অলরেডি আপনি এই যে 9 টাকা দিচ্ছেন, সরকার বলছেন, তারপরে আমার বিদ্যুতে ভর্তুকি দিতে হচ্ছে, তো এই ভর্তুকি অ্যাডজাস্টমেন্ট হবে কিনা আমরা এখনো স্পষ্ট না। সেটা। দ্বিতীয় যেটা বলছেন যে, আর থার্ড হলো যে একটা স্পেকুলেশন আছে, যেটার কথা এনবিআর এর চেয়ারম্যানও বলেছেন। বাট সর্বোপরি সেটা হলো যে আমি তো এখনো এটাও জানি না যে আসলে ভ্যাটের হারটা, মূল হারটাও কমবে কিনা। এটা আমরা কিছুটা শুনলাম যে 15 থেকেও কমে আসতে পারে, তাহলে হয়তো মূল্যস্ফীতি হবে না। ফলে মূল্যস্ফীতির ব্যাপারে আমি বলছি যে সাধারণ প্রক্রিয়া যদি 15% থাকে, সার্বিকভাবে হয়, কিছুটা মূল্যস্ফীতি হবে। এখন মূল্যস্ফীতি এটা টোটাল আপনার বাস্কেটের ভিতরে কতখানি হবে। আবার কিছু জায়গায় আপনি দেখেন যে আপনি নর্মালি যেটা প্রয়োগ করতেন, এখন তো আপনার যে সম্পূরক শুল্কগুলো আছে, সেই শুল্কগুলোর অন্তত তালিকা কমে আসবে, যদিও এটার এখন প্রক্রিয়া বাড়ানো হয়েছে, সেই জায়গাটা কিছু কমবে। তো কোথাও কমছে, কোথাও বাড়ছে। কোথাও এই প্রক্রিয়ার ভিতরে সার্বিকভাবে কি হবে, এটা আমাদের ধারণা হলো অন্তত কিছু কিছু পণ্যের ক্ষেত্রে এটা বাড়তে পারে, কারণ যেগুলো ব্যাপকভাবে ব্যবহার হয়। তো বিদ্যুতের জায়গায়, গ্যাসের জায়গায় যদি আপনার সিদ্ধান্ত না আসে, তাহলে আমরা স্পষ্টভাবে বলতে পারি অন্তত এই প্রোডাক্ট। এই বিষয়ে আসলে আপনারা যে গ্যাস এবং বিদ্যুতের ক্ষেত্রে সরকারের আরো কিছু অথরিটি আছে, তাদের সাথে কি আপনারা তাদের আলাপ সাথে আমরা এটা আলোচনা করছি বা আলোচনা চলছে, এবং এটা অবশ্যই সহনশীল থাকবে, এবং এক্ষেত্রে সেটা সমস্যা হওয়ার কথা নয়, কারণ অতীতেও হয় নাই। আমরা যেটা বলতে চাচ্ছি যে দেখুন, গত জানুয়ারি থেকে কিন্তু এ পর্যন্ত অনেকবার জিনিসপত্রের দাম বেড়েছে, এবং গত কয়েক সপ্তাহ থেকে আপনারা টেলিভিশনে দেখাচ্ছেন যেসব জিনিসের উপর কোনো ভ্যাট নাই, সেগুলোর দাম বেড়েছে। আমরা ওই জায়গাটা চিন্তায় আছি যে আমাদের নতুন ভ্যাট বলে কোনো আতঙ্ক তৈরি করে বা একটা উপলক্ষ তৈরি করতে পারে কিনা। তারপরে আমাদের বিশ্বাস, যেহেতু এর আগে একটা ঈদ আছে, সেই ঈদের সময় যেহেতু মানে ব্যবসায়ীরা মোটামুটি সারা বছরের ব্যবসা করে ফেলেন, তার ফলে ওই ইম্প্যাক্টটা হওয়ার সম্ভাবনা কম। এরপরেও আপনি যদি দেখেন যে আমাদের ট্যাঙ্কেটিভ ব্যাচগুলা, এগুলা কিন্তু অনেক হায়ার রেট। এখানে যেখানে নির্মাণ সংস্থা ছিল 4.5%, এখন 6.5%। উৎসে কর্তন ছিল
4%, 3%, সেটা বেড়ে 5.5% হয়েছে। তো সুতরাং এগুলা কিন্তু থাকবে না, এই রেটগুলা যখন তারা রিবেট নেবেন তখন এখানে কিন্তু কমে যাবে। তো আমি আমাদের 91 সন থেকে এই সনে যে আমরা স্টাডি করেছি তাতে আমরা দেখেছি কখনোই ভ্যাটের কারণে মূল্যবৃদ্ধি ঘটেনি। একটা উদাহরণ দিচ্ছি যে আমরা কেউ এটা কখনো বলি না যে গত জানুয়ারি মাসের পর থেকে ডলার রেটটা কী পরিমাণে বেড়েছে, যে 80 টাকার থেকে এখন বাজারে 85 টাকা 86 টাকা। আমি কাস্টমার হাউসে দেখেছি যে 1 সেন্ট যদি একটা পণ্যের প্রতি ইউনিটে দাম বাড়ে, ওই জিনিসের বাড়তির দাম বাজারে এসে অনেক গুণে বেড়ে যায়। তো সেখানে ডলারের রেটটা এত বেড়ে গেল, তার ফলে যে মার্কেটে একটা ইম্প্যাক্ট শুরু হচ্ছে, এই বিষয়টা কিন্তু আলোচনায় নাই। আলোচনায় এসছে হলো নতুন ভ্যাট আইন। এই জিনিসটা এটা ভ্যাট আইনের চেয়ে তো অনেক বেশি, এটা অনেক বেশি ইম্প্যাক্ট। আমি উনি আমার সঙ্গে স্বীকার করবেন আচ্ছা, এই বিষয়টি আমরা আরো এক্সচেঞ্জ রেট বেড়ে গেলে কি অবস্থা হয়। এটা খুবই না, ডিফিকাল্ট। এই যে দাম বৃদ্ধি বিষয়টা নিয়ে আসলে কিছু মতদ্বৈধতা থাকবে, আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। আলোচনার এই পর্যায়ে নিচ্ছি আরো একটি বিরতি, সাথে থাকবে। বিরতির পর আবার স্বাগত। খাতুনগঞ্জ থেকে মতিঝিলে কথা হচ্ছিল নতুন ভ্যাট আইনে মূল্যস্ফীতি এবং অন্যান্য বিষয় নিয়ে। তো আমরা আলোচনার এই পর্যায়ে একটু তৌফিকুল ইসলাম খান, আপনার কাছে একটু জানতে চাই, সিপিডি নৈতিকভাবে বলছে যে নতুন ভ্যাট আইনকে আপনারা সমর্থন করেন এবং নতুন ভ্যাট আইনের আসলে অনেক বিষয়গুলি আসলে খুব স্পষ্ট, যেটা অনেক দিনের আসলে জঞ্জাল দূর করার একটি বিষয় আছে। যেমন আপনারা বলছেন যে এখানে আসলে একটা সুবিধা হচ্ছে যে অনেক নিবন্ধন এখন কাউকে নিতে হবে না, একটি নিবন্ধনই নিতে হবে। এছাড়া দুর্নীতির বিষয়টা অনেকটাই কমে যাবে, বিশেষ করে যেহেতু গ্রহীতা এবং দাতার মধ্যে যোগাযোগটা কমে যাবে। আপনার কি মনে হয়? না, অটোমেশন যেহেতু হবে, এটা সবসময় আপনি জানেন যে অটোমেশন হলে এটা আমরা দেখেছি যে অন্যান্য জায়গায় যেমন আমরা সুবিধা পেয়েছি, এই সুবিধাগুলো পাবো। আর সার্বিকভাবে আমরা বলছি যে বাংলাদেশের অর্থনীতিও একটা ভিন্ন পর্যায়ে গেছে। আমাদের এখন এই প্রস্তুতিটা নেওয়া দরকার, যে আগে যে ধরনের প্রক্রিয়ার ভিতরে আমরা করতাম তার থেকে তো এখন আধুনিক বিষয়তে যেতে হবে। ফলে সেটা সমস্যা নেই। সমস্যার মানে যে জায়গাটায় আমরা অন্তত বলছি যে এখনো কাজ করবার আছে, সংস্কার একটা যখন আপনি বাস্তবায়ন করেন এবং এটাকে প্রয়োগ করেন, আর সেটার বড় সমস্যা হলো যে একটা তো বাস্তবায়নের জায়গা থেকে আমরা বলি প্রয়োগটাও আমরা বলছি একটা থার্ড লেভেলে, যে এনফোর্সমেন্ট আপনার হয় কিনা। তো সেইটা যেন সবার ক্ষেত্রে সমানভাবে হয় আর কি। কারণ আপনি যদি পাশাপাশি, আমি বলছি যে এই প্রক্রিয়ার ভিতরে থাকবে যে কোথাও যদি আপনি এটাকে এনফোর্স করেন, কোথাও না করেন, তখন আর লেভেল প্লেইং ফিল্ড থাকে না। তখন আপনার এই সার্বিকভাবেই এটার আইনি প্রক্রিয়া যেটা আছে সেটা একটা হুমকির মধ্যে হয়। তো এই আইন বাস্তবায়নের বা যে নতুন যে আমরা বলছি যে প্রক্রিয়াটা আমরা বাস্তবায়ন করছি, এই প্রক্রিয়াটা বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আমরা এটা কিভাবে সারা দেশে ছড়িয়ে দিতে পারবো। এই বিষয়টা নিয়ে যদি আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের প্রস্তুতি এখন পর্যন্ত কতটুকু? আমরা জানি হয়তো ভ্যাটের রেট কমানোর ব্যবসায়ীদের একটা দাবি আছে, সেটা কমতেও পারে, আবার যেটা আপনারা করেছেন সেটা ওইভাবে আপনাদের একটা মেকানিজম তৈরি আছে। তো নতুন ভাবে যদি সেটা কমে যায়, নতুন মেকানিজমে কি আপনাদের প্রস্তুতিটা থাকবে সেরকম? না, আমাদের প্রস্তুতি যেহেতু একটা, যে প্রথম কথা হচ্ছে যে আমরা যে অনলাইন সুবিধা তৈরি করছি, এটা একটা ট্যাক্স পেদের জন্য ভালো সেবা। এবং ইতিমধ্যে আমরা এই যে কথাটা উনি বললেন যে আমরা যেন সমভাবে সর্বত্র এটা প্রয়োগ করতে পারি, তো আমাদের একটা লিমিট আছে যে 80 লক্ষ টাকার উপরে যারা তারাই ভ্যাট দিবেন। তো সেই ক্ষেত্রে আমরা সব কমিশনারেটে এখন কিন্তু নিবন্ধন মেলা করছি। এই নিবন্ধনের মেলার মাধ্যমে আমরা নিবন্ধন দিচ্ছি আনন্দের পরিবেশে, এবং সেখানে ট্যাক্স পেয়াররা জানতে পাচ্ছেন যে তার করণীয়টা কী। তো এইভাবে আমরা সারা বছরই আমাদের এই কার্যক্রমগুলো চলতে থাকবে। পাশাপাশি এই যে আমাদের প্রস্তুতি হলো সিস্টেম দাঁড় করানো, একটা অনলাইন সিস্টেম দাঁড় করার জন্য প্রথম যেটি দরকার হয় সেটা হচ্ছে একটা ডাটা সেন্টার, যেটা আমাদের এখন রেডি। সেটা আগের থেকে রেডি না হলে আমরা রেজিস্ট্রেশন দিতে পারতাম না। আমাদের ওয়েবসাইট আমরা অনেক বড় করে, মানে একটা ওয়েবসাইটের যে একটা হাইয়েস্ট মানে ক্যাপাসিটি তৈরি করা, যে যাতে করে অনলাইনে যখন সবাই এখানে আসবেন তখন যেন তাদেরকে বাধাগ্রস্ত হতে না হয়, সেই ধরনের একটা ওয়েবসাইট আমাদের এখন কার্যকর আছে। এটা আমরা নিজে এই সময়ের মধ্যে তৈরি করে ফেলেছি। আমাদের কিছু অনলাইন সুবিধা, যেমন কল সেন্টার, যে ট্যাক্স পেয়ার যদি জানতে চান তার আইন কানুন সম্পর্কে, তাহলে আমরা কল সেন্টারে জানতে পারি। এখন এই যে সিস্টেম দাঁড় করানোর জন্য আমাদের যে বিষয়গুলো, সেটা ইনফ্রাস্ট্রাকচার ইজ রেডি। এখন কোনো কম হলো বা বেশি হলো, সেটা যদি ঠিক এখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের 15% আছে, কথার কথা বা যুক্তির জন্য যদি আমরা ধরে নিই যে শোনা যাচ্ছে 1 তারিখে এটা একটু কমতেও পারে, এখন এটা যদি কমে তাতে আমার কোনো সমস্যা নেই, তাতে আমাদের সিস্টেমে কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি মাল্টিপল রেট আসে, যে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন সেবার মাল্টিপল রেট, কিন্তু অর্থমন্ত্রী তো বলেছেন যে একটি রেটই থাকবে, এটা হলে আমাদের আর কোনো সমস্যা নাই।
এটা জাস্ট রেট কমানো, এটা আমাদের এক সপ্তাহের ব্যাপার, আমরা সব সিস্টেম এটা কমপ্লিট করে ফেলতে পারবো। সুতরাং আমাদের প্রস্তুতির দিক থেকে আমাদের কোনো সমস্যা নেই। 8.5 লাখের মতো আসলে আছে, কিন্তু তার মধ্যে ভ্যাট দিচ্ছে হচ্ছে 32,000। মানে কেন মনে হচ্ছে যে, আপনার কি মনে হয় যে ফাঁকি দেওয়ার কারণটা কি? ফাঁকি মানে এটার প্রক্রিয়াটার ভেতরে যেটা বলছেন, যে কেউ যদি না দিয়ে পারেন তাহলে দিচ্ছেন না, এটাকে শুধু শুধু সেই সমস্যায় যাচ্ছেন না, এটা যদি খুব সহজ ভাষায় বলি। কিন্তু আসলে এই জন্য আমি বলছেন যে আপনি যখন এটা বাস্তবায়ন করবেন, দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হলো যে অ্যাজাম্পশনটা ওনাদের আছে, সেটা হলো যে যিনি ওই ভ্যাটের আওতায় পড়ছেন না, আর ধরেন এখন 80 লাখ টাকার যে একটা বলছেন যে টার্ন ওভার ট্যাক্স দিবেন, তাদেরটাও কিন্তু এটা মানে একটা বুক কিপিং তো তাদের রাখতে হবে প্রপারলি, যার কারণ আপনি জানতে পারবেন যে উনি 75 লাখ টাকা না 85 লাখ টাকা, কারণ 75 লাখ টাকা দিবেন না 85 লাখ টাকা দিবেন। তো এই বুক কিপিংটা না রাখা পর্যন্ত তো আপনি জানতে পারবেন না। তো এই বুক কিপিং রাখার যে একটা সিস্টেম, এটা তৈরি করতে হবে। এবং একই সাথে এই সেবাগুলো যেটা উনি বলছেন যে সর্বোচ্চ ছড়িয়ে দেবে, কিনা আমাদের কমিশনারেটগুলো যদি দেখেন উনি একমত হবেন, এটা খুবই সেন্ট্রালাইজ। আমাদের এই ঢাকার ভিতরে আছে অনেকগুলো, চিটাগাঙে 2-1টি আছে, তারপরে হলো সবই বড় বড় বিভাগীয় পর্যায়ে থেকে শুরু করে 2-1টা বড় জেলা পর্যায়ে অতটা নেই। এই প্রক্রিয়ার ভিতরে তো আপনি অফিস করে তো আপনি সারা দেশের ভিতরে এটা নিতে পারবেন না। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আপনার অবশ্যই শেষ পর্যন্ত গিয়ে একদম শেষ বিচারে আপনাকে সবসময় এটা, যেহেতু ভ্যাটটা ভোক্তা দিবেন, ভোক্তাকেও একটা আসলে এনকারেজ করার ব্যাপার আছে যে আমি যেন ভ্যাটের রিসিপ্টটা নেই না, সে বিষয়টা এনবিআর করছে, আমরা দেখছি সারা দেশে তারা রোড শো না, করছে, কিন্তু এটা সারা দেশে আছে কিনা এই পাইলট। কিন্তু আমি একটা সাধারণ ভোক্তা হিসেবে আমি যদি জানতে চাই আপনার কাছে, আমি আমার মুদি এলাকার মুদি দোকান থেকে কোনো একটা জিনিস কিনলাম, তো সে তো আমাকে চালান দিচ্ছে না, এবং তার যে সে যে 30 লাখের নিচে, সেটা আপনারা নির্ধারণ করবেন কিভাবে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আসলে মুদির দোকান যদি আপনি বলেন, তার আসলে ভ্যাট হওয়ার কথা নয়। এখন আমরা কিন্তু 1991 সনের পরে এই 24 লক্ষ টাকা ছিল, সেটাকেই কিন্তু এনহ্যান্স করে এখন 30 লক্ষ করা হয়েছে। তো 24 লক্ষটা আমরা কিন্তু এস্টাবলিশ করেছিলাম। সেটা ছিল আমরা 1998 সন থেকে ওই এলাকা ভিত্তিক এবং মার্কেট ভিত্তিক যে সমিতি আছে, সেই সমিতির সঙ্গে আমাদের অফিসাররা যৌথভাবে সার্ভে করতেন। সার্ভে করার পর একটা ডিক্লারেশন সবার কাছ থেকে নিতেন। নেওয়ার পরে আমরা এটা নিজেরা বসতাম এবং সেখানে আলোচনা হতো যে আসলে তারা যে ডিক্লারেশনটা দিলেন এর সঠিক দিলেন কিনা। এখন আমরা শুধু ওইটাকে আমরা এনহ্যান্স করব, অর্থাৎ এখন যে আমরা 30 লক্ষ বলছি, তো তাদের ওই 24 লক্ষে যারা ছিলেন তারাই 30 লক্ষ হবেন, নাকি তার চাইতে অনেকেই এখন উতরে গেছেন, হয়তো তাদের বিক্রি আরো বেড়ে গেছে, সেটা ওই সমিতির লোকেরা খুব ভালো করে জানেন। কারণ ওই মার্কেটে তাদের কাছ থেকে আপনাদের আমরা নেব, ওই মার্কেটে ওরাই কম্পিটিটর। কেউ যদি ভুল তথ্য দেয় তাহলে সেই কম্পিটিশনে পড়ে যাবে। আর অটোমেশন সিস্টেমে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে হাইড করার সুযোগটা কমে যাবে। আপনি পারচেজ করলে আপনি যদি রিসিট না নেন এবং ওটার ফেরত না নেন, তাহলে আপনাকে বেশি দামে বিক্রি করতে হবে। আর যিনি ফেরত নিয়ে বিক্রি করবেন তিনি কম দামে বিক্রি করবেন, স্বাভাবিকভাবেই তিনি একটা। আপনার কি মনে হয় সেক্ষেত্রে আমরা আসলে কি সবার কাছ থেকে পাবো এই অ্যাজাম্পশন গুলো এবং ইগুলো? না, এটা একদিনেও হবে না। খুব সংক্ষেপে আমি বলছি যে এটা জুলাইয়ের 1 তারিখে হয়তো একদিনেই হবে না, কিন্তু আমি গুরুত্ব দিয়ে বলবো যে এটার যেন একটা ধারাবাহিকভাবে একটা রোডম্যাপ থাকে, যে আমরা 1 বছর বা 1.5 বছর 2 বছরের মধ্যে কিভাবে এটা, মানে 2 বছর বা 3 বছরের মধ্যে পুরোটা আপনার একটা সময়কালটা মানে আসলে আলোচনা শেষ হবার নয়। আপনাদের দুজনকে ধন্যবাদ। এই এই ছিল আজকের খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। দেখা হবে আগামীবার।